কাটা স্থানটি ডিসইনফেকশন করে প্রেম তৃষার সামনে বসল, চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, অভ্যাস করে নাও আমাকে। আপনি আমার সঙ্গে কেন এমন করেন? প্রেম চুপ করে রয়। উত্তর আছে কি তার কাছে? সে কোনো কথা না বাড়িয়ে অ্যাডজাস্ট রুমে গিয়ে জামা বদলে আসে। ভেতরে সাদা একটা টি শার্ট, উপরে লেদার জ্যাকেট, দারুণ লাগছে তাকে। প্রেম তৈরি হয়ে পারফিউমটা লাগাতে ঘর একেবারে সুগন্ধে তলিয়ে যায়। তৃষা চোখ মুছে হেড বোঝে হেলান দিয়ে বসতে প্রেম তার মুখের উপর একটা জামা ছুঁড়ে দিয়ে বলে, এটা পরে আসো। আপনার কত নম্বর প্রেমিকার জামা এনে দিচ্ছেন আমায়? প্রেম তাকাতে তৃষা চুপসে যায়। প্রেম বলল, জামা বদলে ফেলো। আপনি যান। আমার ঘর, আমি এখানেই থাকবো। কিন্তু কিন্তু শুনতে চেয়েছে? তৃষা মনে মনে প্রেমকে হাজারটা বাঙ্গাল গালি দিয়ে বলল। আস্ত তেদর একটা। তৃষা বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বদলে এলো। অ্যাডজাস্ট রুমেও প্রেম তাকে যেতে দেয়নি। বলে কি না, সেখানে দামি দামি জিনিস আছে, ওখানে তোমার মতো ব্যাকটেরিয়া গেলে যদি মহামারী হয়। কত বড় অপমান! তবে আজকে কেন জানে তৃষার প্রেম নেওয়াজকে ঘৃণা করতে ইচ্ছে করছে না। কেন কেন বারবার এই প্রশ্নটা মনকে করেও কোনো মোক্ষম জবাব তৃষা পেল না। আচ্ছা, এই মানুষটা কি কেবল খারাপের চক্রে আবদ্ধ? ভালো নামক একটি শব্দ কি তার ঝুলিতে নেই? আসলে এই বাবা মা মৃত, একা মানুষ হয়েছে, আর কতই বা ভালো হবে। প্রেম বাইরে থেকে তৃষাকে তাকাতে দেয়। এই মেয়ে, এত সময় লাগে? জামা বদলাতে মেয়ে মানুষের এত সময় লাগে নাকি? নদীর সাঁতরে ইন্ডিয়া যেতে তো এত সময় লাগার কথা না। তৃষা বাইরে আসতে প্রেম তাকে দেখে এক মুহূর্ত থমকে গিয়ে পরক্ষণে চোখ সরিয়ে নেয়। তৃষা প্রেমকে জিজ্ঞেস করল, প্রেম ভাই, কেমন লাগছে আমায়? প্রেম পাত্তা না দিয়ে ব্রেসলেটটা ঠিক করতে করতে বলল। একেবারে শয়তানের মাস্তুতো বোন লাগছে। তৃষা আয়নায় দেখলো কালো রঙের এই মিনি টপস আর পোলো জিন্সে তাকে হেব্বি লাগছে মাইরে। প্রেম ভাইয়ের রুচি ভালো না, তাই তো পচা কথা বলে। সুন্দরী মেয়েকে পচা কথা বলার জন্য সরকারের পক্ষ থেকে যদি আইনি ব্যবস্থা থাকতো কোনো, তাহলে প্রেম ভাই এতক্ষণে জেলের চাক্কি পিসিং পিসিং করতো। যাও, গিয়ে বাইকের সামনে গিয়ে দাঁড়াও, আমি 1 মিনিট আসছি। আমি বাসায় যেতে পারবো। বাসে যেতে বলেছি, বাইরে যাব। ঘুরতে যাব? না, মরতে। উফ প্রেম ভাই, আপনি কত টক্সিক। তোর টক্সিকের মায়ের বাপ, নিচে যা। যাওয়ার সময় তৃষা বলতে বলতে গেল, শালা খালি চিল্লায়। প্রেম পেছন থেকে প্রেম ভাইয়ের জবাব এলো, না শালি, তুমি খালি চুম্মাবো। যা জলদি এখান থেকে, ফকির নেই। প্রেম বাইক স্টার্ট করতে তৃষা পেছনে বসলো। কাঁধে হাত রাখবে ভাবতে না ভাবতে প্রেম এমন জোরে বাইক স্টার্ট দেয়, হাত কেন পুরো শরীর হেলে পড়ে প্রেমের উপর। বাইক গেট থেকে বের হতে ব্যালকনি থেকে সেদিকে নজর গেল মোখলেসের। মাথায় তো পুরোই বাস না, মানে তখন একটার সঙ্গে এখন আরেকটার সঙ্গে কেমনি কি শেষে কি দুই ছেলের এক বউ হবে নাকি? পুরান ঢাকা নিষিদ্ধ বাড়ির জগৎটা সবসময় এক রহস্যে ঢাকা, যা দিনের আলোতে কেউ দেখে না, কেবল রাতের আধারেই তার পর্দা উঠে যায়। বাড়িটির বাইরের দিকটা হয়তো ভগ্নদশাগ্রস্ত কোনো পুরনো হ্যাভলিং কিংবা ব্যবসায়িক গুদাম ঘরের মনে হবে। ধূসর দেয়ালে খসে পড়া চুন, লোহার মোটা দরজা, বাইরে টানানো একটা মলিন বাতি, কিন্তু ভেতরে ঢুকলে অন্য এক জগৎ। দেয়াল জুড়ে সোনালি আর লাল ভেলভেট কাপড় ঝুলছে, যেগুলো নরম আলোয় সাজানো। ক্রিস্টাল ঝাড়বাতি আভা দিচ্ছে। মেঝেতে মোটা কার্পেট, যাতে পা রাখলে শব্দে হারিয়ে যায়। চারিদিকে কাঠের টেবিল, যার উপর সাজানো রঙিন বোতল, কাচের গ্লাস আর বিদেশি মদের চাকচমক। আজকে এখানে কেবল সামান্য কিছু ভিআইপি মানুষ এসেছে। আজকের পরিবেশে একেবারে শান্ত। ভিআইপিদের প্রবেশের জন্য আলাদা মেম্বারশিপ আছে। প্রেম তৃষাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তৃষার রেফারেন্স দরকার পড়েনি, কারণ এই বারের পেছনে তার ইনভেস্টমেন্ট আছে। বারের এক পাশে আসতে বাজছে স্যাক্সোফোনের সুর, অন্য কোণে কোনো বিদেশি গানের হালকা রিমিক্স। সুরের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ধোয়া, যা হুক্কা আর সুগন্ধি মোমবাতির মিশ্রণে তৈরি। দেয়ালের পাশে আধো আলোয় বসে আছে কৃত্রিম হাসি দেওয়া মেয়েরা।
কেউ লাল পোশাকে, কেউ সোনালি গাউনে, আবার কেউ চোখে ভারী কাজল এঁকে দৃষ্টি দিয়ে আকর্ষণ করছে। তাদের হাসি, তাদের দৃষ্টি ভেতরের পরিবেশকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। মধ্যিখানে রয়েছে নাচের মঞ্চ, নরম নীল আর বেগুনি আলোয় মঞ্চটা যেন সোনালি স্বপ্নের মতো ঝলমল করছে। গ্লাসে ভেসে ওঠা বুদবুদ অজানা মানুষের গলা মিশে যাওয়া আর ঘরে ভাসমান সুর সব মিলিয়ে মনে হয় এই বাড়ির ভেতর ঢুকে বাইরের ফেরা মানেই এক স্বপ্ন থেকে জেগে ওঠা, এমন এক জগৎ যেখানে নৈতিকতা নেই, ভয় নেই, কেবল রং, আলো, সুর আর অন্ধকারের মাদকতা। নিষিদ্ধ বার আসলে সমাজের চোখে আড়াল, কিন্তু বহু ধনীর দুলাল, গুন্ডা কিংবা ক্ষমতার ছায়ায় থাকা লোকজন রাতের পর রাত এখানে নিজেদের মুখোশ খুলে রাখে। কারো হাতে নারী, কারো হাতে মাদক, আবার সবার হাতে লোভ। প্রেম তৃষাকে নিয়ে যখন এখানে ঢুকে, তৃষার চোখ তখন বিস্ফোরিত হয়েছে। প্রেমকে শক্ত করে তৃষা হাতটা ধরে রেখেছে। এমনভাবে ধরে রেখেছে কেন? কষ্ট দেওয়ার জন্য নাকি হারিয়ে ফেলার ভয়? তৃষা এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে, চলো না প্রেম ভাই, চলে যাই। আমরা এখানে কেন এসেছি? এখানে তো ভালো ছেলেমেয়েরা আসে না। তো তুমি কি ভালো মেয়ে নাকি? তৃষা জবাব দেয় না। প্রেম তাকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে যায়। ইরিনের ট্যাটু ঘরে প্রবেশ করতে ইরিন অনেকটা পরিমাণে খুশি হয়ে যায়। যাবে না বা কেন? প্রেম তার কাছে জন্মদিন ছাড়া কখনো আসে না, আজ প্রথম এসেছে। খুশি তো হওয়ারই কথা, তবে পরক্ষণই প্রেমের পাশে অচেনা একটা মেয়েকে দেখে বেশ অবাক হয়ে যায়। প্রশ্ন জাগে মনে তার। তবে ইরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রেম তাকে বলল, ট্যাটু করবো, মেশিনটা দাও তো। তুমি করবে? আর এই মেয়ে কি হয়? প্রেম তৃষার দিকে তাকালো। কি হয় তৃষা তার? কি বলবে? সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, কিছু না। ট্যাটু তুমি করবে? কৈফিয়ত শুনতে আসেনি। ইরিন কথা না বাড়িয়ে মেশিনটা প্রেমের হাতে তুলে দেয়। তৃষা একবার ইরিনের দিকে তাকায়। সারা গায়ে চাচু করা ছোট্ট খাঁচো একটা পোশাক পরেছে, ঠোঁটে ভ্রুতে প্রিয়াংশী করা, নাকের মাঝখানে একটা নথ। চুলগুলো দেখে কেমন বেগুনি আর সবুজের মিশেলে রং করা। জানি জানি একটা ভাব আছে বলতে গেলে। ইরিন একবার তৃষার দিকে তাকালো, এক লহমায় আবারও চোখ সরিয়ে নিল। প্রেম তৃষাকে বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলল। তাতে তৃষার মাথা বরাবরের মতোই বিগড়ে গেল। ওমা, বাসায় কি খাটের অভাব ছিল যে এমন জায়গায় এসে এখন বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলেছে? ইরিনের থেকে মেশিনটা হাতে নিয়ে বলল, তুমি বের হও, আমার কাজ শেষ হলে আমি আসবো। তৃষা তখনও বুঝতে পারছে না কি করবে। এই প্রেমের উদ্দেশ্যটা কি? ইরিন মনটা খারাপ করে দরজা লাগিয়ে চলে যেতেই প্রেম ভিউ উঁচু করে বলল, ধাক্কা দিয়ে শোয়ানোর আগে শুয়ে পড়ো শোনা। ছি, কি অশ্লীল। তার না নেয় অশ্লীল। তো আসেন, চাকু দিয়ে নাড়ি ভুড়ি আপনার ফাটিয়ে দিই, তারপর কবরে নানার সঙ্গে গিয়ে মিলে অশ্লীলতা করবেন। প্রেম রাগান্বিত দৃষ্টিতে তৃষার দিকে তাকাতে এসে চুপসে যায়। বিউটি চেয়ারে গিয়ে শুতে চেয়ার টেনে প্রেম তার পাশে বসলো। সুইংগাম চিবুতে চিবুতে তৃষার গায়ে হাত দিতে তৃষা খেপে বলল, আপনার নামে মামলা দেব প্রেম। আমি হামলা করার আগে মুখটা বন্ধ করা যায়। প্রেম তৃষার টপসটা উপরের দিকে উঠাতে ফকফকা পেটটা উন্মুক্ত হলো। তৃষার কান্না চলে আসছে। এই নোংরা লোক তার সঙ্গে সব সময় এমন নোংরামি করে। শালার বেটা তাকে ভালোবাসে না, আবার দূরেও যায় না। প্রেম তৃষার পেটের দিকে তাকাতে তৃষা মাথা উঁচু করে বলল, প্রেম ভাই, আপনিও জামা খুলেন, আমিও আপনার পেট দেখবো। সরাসরি বললেই তো পারো। আপনার শরীর দেখলে আমার মনের অবস্থা নাজেহাল হয়। আর একটু দেখি আমার মনের বরফটা পুরোপুরি গলিয়ে দেন না। আচ্ছা ভাইয়া। এই, তুই আমাকে ভাই ডাকবি না। তোর আমার বোন হওয়ার কোনো যোগ্যতা নেই। প্রেমের বোন নেই আর থাকবেও না। মাইন্ডেড। তো কি ভাতার ডাকবো? তৃষা। তৃষা চুপ করে গেল। তবে প্রেম মেশিনটা হাতে নিতে সে চেঁচিয়ে বলল, ভাতার, তুমি আমায় পেটটা ফুটো করে দিও না। ইয়ে মানে প্রেম খালু। প্রেম ডাকেন জাস্ট। আমার বয়স এত না যে আপনি ম্যাম সাহেব আমাকে খালু ডাকতে হবে। প্রেম শেষবার তৃষার পেটের দিকে একবার তাকিয়ে তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, একটু কষ্ট হবে, ব্যথা পাবে, কিন্তু থামবো না আমি। যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আমার হাতটা শক্ত করে চেপে ধরো। আমি ট্যাটু করব না। করবে কি করবে না শুনতে চাইনি।
বলেই প্রেম পেটের ক্ষতর দিকে চাইলো আলতো করে ছুতে। ব্যথায় তৃষা চোখ বুজে নিতে প্রেম তাকে বলল, উঠে বসো, আর বসিয়ে চুলগুলো সুন্দর করে সামনে দিকে নাও, ফাস্ট। তৃষা তাই করল। প্রেম তার ঘাড়ের মধ্যে ছোট্ট করে বাটারফ্লাই প্রজাপতি ট্যাটু করে দেয়। করার সময় তৃষার ব্যথায় প্রেমের হাতটা শক্ত করে চেপে ধরেছিল। প্রেম হাতের দিকে তাকিয়ে বাধা দেয় না, বরং তার ঠোঁটের কোণে হাসি রেখা প্রতিফলিত হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে পেছন ফিরে দেখার তৃষা বারবার চেষ্টা করছে, ঘাড়ের কাছে বাটারফ্লাই ট্যাটু দেখার চেষ্টা করছে। যখন ভালো করে দেখতে পেল তখন নিজেই অবাক হলো। না, ভালোই তো দেখতে হয়েছে। নিজেকে বড়লোক বড়লোক লাগছে, মনে হচ্ছে সে একটা ফুল আর তার ওপর প্রজাপতি এসে বসেছে। কাজ শেষে প্রেম তৃষাকে নিয়ে নিচে এলো। প্রেমের হঠাৎ জরুরি একটা কল আসে। সে সাইডে গিয়ে অঙ্কুরের ফোনটা তুলে বলল, কিরে, কোনো সমস্যা? আরে ভাই, তোর বাইক রেস আছে, তুই কই? মানে কি, ক্যান্সেল করতে বলেছিলাম না? বাজি ধরে ফেলেছি, কিছু করার নেই। প্রেম ফোনটা কেটে দেয়। তৃষার কাছে এসে তার মুখটার দিকে তাকায়। সে প্রেমকে বলল, ঘাড় লাল হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, শোনো, মলম লাগিয়ে দেবো। তৃষা অবাক হয়ে রইল। প্রেম ভাই এত ভালো করে কথা বলছে, তাও আবার তার সঙ্গে। আসলে প্রেম ভাইয়ের কি দুইটা রূপ, এই ভালো এই খারাপ। সে মানুষটাকে তৃষা এখনো চিনতে পারছে না। এই বহুরূপী মানুষটা আজকাল একটু বেশি জানতে ইচ্ছে করছে। প্রেম ইরিনকে রুমে ডেকে আনে, যাওয়ার সময় বলে যায়, তৃষাকে রেখে গেলাম তোমার কাছে। ওর যদি কোনো ক্ষতি হয় তো পরের জানাজাটা আমি তোমার পড়বো। ইরিন কেবল অবাক হচ্ছে, কিন্তু তার বিষয়টি বুঝতে বাকি রইল না। এত বছর ধরে সে অপেক্ষা করলো, আর শেষে কোথাকার এক মেয়ের জন্য তার জানাজা পড়াবে বলছে প্রেম। প্রেমে কি হলো? প্রেম কিছুতেই সে ব্যতীত কারো প্রেমে পড়তে পারে না। তৃষা তখন চরম খুশি, এসবে সে কখনো দেখেনি। প্রেম তাকে এখানে রেখে যায়, যাওয়ার সময় বলে, কিছুক্ষণের মধ্যেই তোমায় এসে নিয়ে যাব, ভালোভাবে থাকবে কিন্তু, এসে যেন কোনো রিপোর্ট না শুনি। ইস, তৃষা কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে এভাবে বলবে? কি ঢং করে প্রেম ভাই। যাক, ভালোই হয়েছে। এখন একা একা বড়লোকি কারবার করে দুনিয়া উদ্ধার করে ফেলবে এই তৃষা নুজায়াত। তৃষা দৌড়ে গিয়ে আগেই দুটো হুইস্কির বোতল বগলের তলে নিয়ে হাঁটা শুরু করে। ইরিন তাকে বলে, তুমি নেশাও করবে? না, প্রেম ভাই করে, তার জন্যেই দিয়েছি। সে আসলে তাকে দেব। বাহ, এত ভালোবাসা! তৃষা বুঝতে পারছে না কি বলবে। আসলে কি এত ভালোবাসা? সে ভালোবাসে প্রেমকে, কই না তো। তবে প্রেম নামটা শুনলে বুক ধুকপুক অবশ্যই করে। কতদিন ধরে তোমাদের সম্পর্ক? তৃষার বুঝতে বাকি রইল না এই ইরি নামক মেয়েটা যে প্রেমকে পছন্দ করে। তাই তৃষার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। সে মুচকি এসে মিচিকে বলল, কেন আমার প্রেম সোনা পাখি তোমায় এসব বলেনি? ইরিনের ভীষণ রাগ হলো। সে আর কথা বলল না। রুম থেকে বেরোতে তৃষা সুযোগ পেয়ে মদের বোতলগুলো খুলে গটগট করে পান করল। প্রেম ভাই খাবে এসব, তাই আগে চেক দেওয়া আবশ্যক। যদি খেয়ে তার শরীর খারাপ হয় কিংবা পেট ছুটে। তবে খেতে খেতে যে কবে পুরোটা শেষ করে চোখের সামনে সর্ষে ফুল দেখলো তা খোদাই ভালো বলতে পারবেন। তৃষার তখনও হুঁশ নেই। সে মাতাল হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ একজন গালে হাত রাখতে নেশাগ্রস্ত। তৃষা বলল, প্রেম ভাই আপনি এসেছেন? ওপাশ থেকে জবাব এলো না। তবে কেউ একজন বাজেভাবে তার স্পর্শকাতর স্থানে হাত ছোঁতে তৃষা এবার চোখ মেলে তাকালো। ঝাপসা চোখে দেখলো সামনে প্রেম নয়, অন্য কেউ। এই লোককে সে চিনে না। সে দাঁত বিকশিত করে তৃষাকে দেখে হেসে বলল, খারাপ লাগছে তোমার? চলো আমি সেবা দিয়ে ভালো করে দেই। তৃষা পেছানোর আগে সে তৃষার গলার টুটি চেপেই ধরলো। চোখ মুখ উল্টে আসছে তৃষার। যাও কই বেবি, আমাদের শরীরেও তো অনেক চাওয়া পাওয়া আছে। ছেলেটি তৃষার গায়ে হাত দিতে চাপে, তার আগে পেছন থেকে কেউ একজন এসে তার শার্ট ধরে টেনে তৃষার উপর থেকে সরায়। পেছন ফিরতে ছেলেটি আবিষ্কার করলো প্রেম নেওয়াজকে। ছেলেটি কথা বলার সুযোগই পেল না। তার আগেই একের পর এক ঘুষি তার মুখের উপর লেপটে দিল। তৃষা তখনও মাথা কাজ করছে না। চোখের সামনে একটা ছেলে কি ভয়ানকভাবে মার খাচ্ছে, কিন্তু সে মার খাওয়ারই যোগ্য। প্রেম আদমরা
ছেলেটিকে ঠিক করে বসে তৃষার দিকে তাকিয়ে বলল। তৃষা, জাস্ট কিল হিম। তৃষার সাহস পেল এবার। বুক ভরার সাহস নিয়ে সে উঠে ওই ছেলের জায়গা মতো একটা মারতেই ছেলেটি আর্তনাদ কে শুনে প্রেম সেই চিৎকার বিরক্ত লাগছে, তাই মুখটাও সেই চেপে ধরে রাখলো। কাজ শেষ হতে তৃষা বলল, এবার ছেড়ে দিন, মরে যাব। ওর তো মরে যাওয়া উচিত। ওর কত বড় সাহস তোমার গায়ে হাত দিতে চায়। হাত যদি কেটে কাঁধে না ঝোলে। তৃষা প্রেমের হাত ধরে অনুরোধ করতে প্রেম তৃষার দিকে তাকালো। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি কোনো মতে উঠে সেখান থেকে যাতে দরজার সামনে ইরিন এসে দাঁড়ালো। পরিস্থিতি দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রেমের শরীর ঘেমে একাকার, লেদার জ্যাকেট খুলে ফেলেছে। এক মুহূর্ত স্থির থেকে বাজ পাখির মতো দ্রুত বেগে উঠে এসে সে ইরিনের গলায় চেপে ধরল। তৃষার এখন সত্যি ভয় করছে। ইরিনের গলা চেপে ধরে সে বলল, কি হচ্ছে শালি, তুই জানিস না? তোকে বলেছিলাম না তৃষার দিকে নজর রাখতে। তৃষা উঠে এসে প্রেমের হাত ধরে বলল। ছেড়ে দিন প্রেম ভাই, ছাড়ুন। প্রেম ইরিনকে ছেড়ে দিতে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটু আগে ইচ্ছে করেই ওই ছেলেকে তৃষার রুমে পাঠিয়েছিল তৃষাকে বদনাম করার জন্য। প্রেমের চোখে কিন্তু কি থেকে কি হয়ে গেল। প্রেম তৃষার কথা ইরিনের গলা ছেড়ে দিতেই সে নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। ইরিন প্রেমের এই আচরণে অবাক হয়নি, অবাক হয়েছে। প্রেম তৃষার কথা শুনে তার গলা ছেড়ে দিয়েছে এই কারণে। কি করে সম্ভব এটা? তৃষা আহামরি সুন্দর না, আর 5টা মেয়ের মতোই। তাহলে কেন প্রেম তৃষার কথা শুনলো? কেন? প্রেমের মুডটা হ্যাপি ছিল, এখানে এসে সব শেষ। বাইক রেসে আজকেও সে জিতেছিল, কিন্তু এখানকার কাণ্ড দেখে সব নষ্ট হয়ে গেল। তৃষা তখনও চলার অবস্থায় নেই। প্রেম তৃষার হাতে তার লেদার জ্যাকেটটা দিয়ে তাকে আচমকাই কোলে তুলে বলল, জ্যাকেটটা বুকের উপর নাও। শরীর বেশি খারাপ লাগছে? প্রেমে বমি আসছে আমার, আমায় নামিয়ে দিন, আপনার গায়ে বমি করে দেব। আমার আপত্তি নেই। একবার কেন, যতবার ইচ্ছে বমি করতে পারো, আমি ম্যানেজ করে নেব। আগে তোমার ঠিক হওয়া প্রয়োজন। কেন সেসব খেতে গেলে? তৃষা কিচ্ছু বলল না। বলতে সে অনেক কিছু চায়, বলতে আর পারছে কই। প্রেমের বুকে মুখটা গুজে দিল। ক্লান্ত সে, শরীর ভালো লাগছে না, এটাই বোঝাতে চাইছে। নদী আর ভালোবাসার মধ্যে কত গভীর মিল। নদী কালো জল যেমন বুকের ভিতর কত কিছু লুকিয়ে রাখে, তলদেশে দেখা যায় না, তেমনি ভালোবাসা ভেতরে ভেতরে বহন করে আনন্দের পাশাপাশি ভয়, কষ্ট আর ভাঙনের আশঙ্কা। কেউ নদীর কালো জলে তাকিয়ে হারিয়ে যায়, আবার কেউ ভয় পায় ডুবে যাওয়ার। ভালোবাসার ক্ষেত্রেও তাই। কেউ ডুবে গিয়ে খুঁজে পায় নিজের অস্তিত্ব, আর কেউ ডুবে গিয়েও ভেঙে যায় একেবারে শেষমেশ। নদী যেমন বয়ে চলে, থেমে থাকে না, ভালোবাসাও তেমন ভাঙন, ব্যথা, আনন্দ সব পেরিয়ে সে চলতেই থাকে। এটাই তো ভালোবাসার ধর্ম। লঞ্চের ছাদে রাতের আবহাওয়াটা অন্যরকম হয়ে উঠেছে। চারিপাশে অন্ধকার, নদী শুধু ঢেউয়ের চুপচাপ শব্দ, আর মাঝে মধ্যে দূরে জেলেদের হুঁশিয়ারি ডাক ভেসে আসে। আকাশ জুড়ে ছড়ানো তারা, মাঝে মাঝে মেঘ সরে গিয়ে ফর্সা চাঁদের আলো নদীর বুক জুড়ে রূপলি ঝিকমিক ঝরিয়ে দেয়। ছাদের চারপাশে টিউবলাইটের ক্ষীণ আলো, তবে সেই আলো যেন রাতের ঘোর কাটাতে পারে না, বরং অন্ধকারকেই আরো রহস্যময় করে তোলে। মৃদু বাতাস তৃষার চলছে। প্রেম নীরবে তাকিয়ে আছে তার দিকে। দুজনের চোখের ভাষা যেন হাজারো অজানা কথা, অথচ ঠোঁট দুটো নীরব। তৃষার শরীরটা এখনো ভালো লাগছে। বমি করার পর হালকা হয়েছে, যদিও বমি প্রেমের গায়ে করেনি। বাতাসে ভিজে নদীর কাঁচা গন্ধ তাদের গায়ে ঠান্ডা শীতল হাওয়া এসে লাগছে। প্রেমের জ্যাকেটটা তৃষার গায়ে জোরানো। দূরে কোথাও লঞ্চের সাইরেন হালকা আওয়াজ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে নদীর নিস্তব্ধতায়। তৃষা সেদিকে তাকিয়ে আছে। প্রেম ভাই বলল বলেই এই রাতের বেলা লঞ্চ ভ্রমণ, ভোরে আবার লঞ্চ ফিরে আসবে, তারাও তখন বাড়ি ফিরবে। রাতটা আজকে এভাবেই নদীর দিকে চেয়ে কেটে যাবে। ভালোই লাগছে তৃষার। তৃষা হাতের আঙুল দিয়ে ছাদের রেলিংয়ে আঁকড়ে ধরে মৃদু স্বরে বলল, প্রেম ভাই, এই নদীর দিকে তাকালে মনে হয় সবকিছুই গভীর আর সীমাহীন। আচ্ছা, মানুষের জীবন, ভালোবাসা সবকিছুই কি এমন অনন্ত আর রহস্যময়? প্রেম চোখ রাখলো নদীর জলের দিকে, বলল, নদীর মতো মানুষের জীবনও বয়ে চলে, স্রোত থামে না। ভালোবাসা যদি থাকে সেটাও বয়ে চলে, ভাঙন আসে তবুও থেমে থাকে না।
তবুও মনে হয় ভালোবাসা নদীর কালো জলের মতোই ভয়ঙ্কর। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে তল খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা ভয়ঙ্কর হতে পারে তখনই যখনই তাতে মায়া থাকে না। সত্যি ভালোবাসা আসলে ভয় নয়, নিশ্চয়তা দেয়। কাফনের কাপড়ের মতো জড়িয়ে ধরে। কাফনের কাপড়ের মতো? হ্যাঁ, মানুষ মরলে তাকে শেষবার ওই কাফনের কাপড়ে জড়িয়ে রাখে। পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো সম্পদ, কোনো অর্জন সঙ্গে যায় না, শুধু সেই সাদা কাপড়। তাহলে আপনি কেমন ভালোবাসা চান? প্রেম কেমন ভালোবাসা চায়? খুব কঠিন প্রশ্ন। সে নদীর জলের দিকে তাকে জবাব দিল। আমি চাই আমার ভালোবাসা ওই কাফনের কাপড়ের মতোই হোক। শেষ পর্যন্ত তার মায়া আমার প্রেয়সীর হৃদয়ে জড়িয়ে রাখুক। সেই হবু প্রেয়সী যদি কখনো এমন প্রশ্ন করে, আপনি কি বলবেন তখন? প্রেম তৃষার চোখে চোখ রেখে বলল, ভালোবাসলে কাফনের কাপড়ের মতো জড়িয়ে ভালোবাসা, এমন ভালোবাসা যে শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচ্ছেদ নেই। কারণ মানুষ যখন মৃত্যুর দ্বারে পৌঁছে যায় তখন তার সঙ্গে আর কিছুই যায় না, থাকে না, থাকে শুধু কাফনের সেই সাদা কাপড়টুকু। তাই প্রেয়সীকে বারে বারে বলল, হাজারবার বলল, থেকে যাও। ঠিক যেমনভাবে মৃত্যুর পরও মানুষের শরীরে কাফনের কাপড় জড়িয়ে থাকে। তৃষা চোখ নামিয়ে ফিসফিস করল, কিন্তু জীবনে তো শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না প্রেম ভাই। বাস্তবতার ভাঙনও আছে, ক্ষুধা আছে, ভয় আছে, অনিশ্চয়তা আছে। নদী যেমন ভাঙে, ঘরবাড়ি, ভালোবাসা কি তেমন ভাঙতে পারে না? প্রেম আচমকা তৃষার হাত ধরে বলল, বাস্তবতা তো আছে, কিন্তু আমি মনে করি ভাঙনের পরও যদি দুজন একসঙ্গে দাঁড়াতে পারে সে ভালোবাসা আসল। নদী একবার ভেঙে কিন্তু অন্য পার গড়ে। তৃষা হাত ছাড়িয়ে নেয়, তারপর মিহি গলায় বলে, আপনি সব কিছুকে আশার চোখে দেখেন, আমি তো সেটা পারি না। আমার কাছে ভালোবাসা অনেক সময় শূন্যতার মনে হয়, যেখানে যত দূর যাই শেষ নেই। শেষ থাকলে তো আর মানুষ ভয় পেত না। ভালোবাসার সৌন্দর্য তার সীমাহীনতায়। হয়তো তল পাওয়া যায় না, কিন্তু সে গভীরতা তো আমাদের ডেকে রাখে। তৃষা চোখ তুলে তারার দিকে তাকায়। তবু আমি ভাবি, যদি একদিন সবকিছু ভেঙে যায়, মানুষ কি তখন একই ছাদের নিচে দাঁড়াতে পারে? ভালোবাসা ভেঙে গেলে মানুষ বাঁচে না, শুধু বেঁচে থাকার ভান করে। মুখে ভালোবাসে বললে তা টিকে থাকে না। ভালোবাসতে গেলে অনেক সাহসের প্রয়োজন। লড়াই না করে এক তীরে দাঁড়িয়ে অপর তীরে চেয়ে থাকলে ভালোবাসাতে ভাঙন ধরবেই। দেখো, এসব প্রেম ভালোবাসা নিয়ে আমার কোনো ধারণা নেই। মনে যা আছে তাই বলছে। মন বলছে আমি ভুল বলছি না। তাহলে আপনি বলতে চাইছেন ভালোবাসা এক প্রকার প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা, সমর্পণ আর অবিচ্ছেদ্য বাঁধন। যেমন নদীকে তার স্রোত থেকে আলাদা করা যায় না, তেমনি ভালোবাসাকে তার সমর্পণ ছাড়া কল্পনা করা যায় না। তৃষার চোখ ভিজে আসে। কেন আসছে সে জানে না, তবুও সে বুঝতে দেয় না। তবে মনটা কেমন যেন করছে। এই মানুষটা নাকি ভালোবাসতে জানে না, হিংস্রতায় গড়া। তবে তৃষা আজকে বারংবার একটা যত্নশীল মানুষকে আবিষ্কার করেছে। আচ্ছা, এমনটা তো নয় তার খারাপ আচরণের পেছনে ভয়াবহ কোনো অতীত আছে? তৃষার তখন ঠান্ডা লাগছে। প্রেম তাকে বলল, কিছু চাই তোমার? ঠিক আছে, আমি ঠিক আছি, আমার কিছু চাই না। কিন্তু আমার তো তোমাকে চাই। কিছু বললেন নাকি? হুম, এখন অনেক ঠান্ডা, তাই না? তোমার কষ্ট হচ্ছে? চলো কেবিনে যাই। না না, এখান থেকে, এই ঠান্ডার মধ্যে আমি বরবাদ করব প্রেম ভাই? আমি তো অলরেডি তোমার তরে বরবাদ হয়ে গেছে। মানে? প্রেম তৃষার হাতটা টেনে ধরে। চলতে চলতে বলল, যে হারে বিচ্ছু মেয়ে তুমি, আমার চালছে প্রশ্ন করে করে। বরবাদ না হয়ে উপায় কই? চলো নিচে চলো। তৃষা মুখ ভেঙচি কাটল, জবাব দিল না। কেবল তালে তাল মিলিয়ে তার এই হাড়ে বজাত প্রেম ভাইয়ের সঙ্গে হাঁটা চলল। ফজরের আজানের প্রতিধ্বনি বদ্ধ ঘরের চারিপাশে গুঞ্জন করছে। কালো হুডি পরা মানুষটি সোফায় পা ঝুলিয়ে বসে আছে। সামনের টেবিলে রাখা গাঢ় টকটকে লাল গোলাপের গুচ্ছ যেন রুমের অন্ধকারে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। লোকটি নাকের কাছে গোলাপের ঘ্রাণ টেনে চোখ বন্ধ করে ফেল। মুখোশটি টেবিলের উপর রেখে সে ফুলের পাপড়ি ছিঁড়ে পুরো ঘরে ছড়িয়ে দিল। পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সে হেসে উঠল। ফোন থেকে বাজছে গান। লোকটি সুরের সঙ্গে তালে তাল মিলিয়ে গাইতে লাগলো। তুমি ছাড়া আছে একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, শুধু মুরু প্রান্তর।
তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়। যে ছুতে চাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যাই। প্রেম আমার, ও প্রেম আমার। গান গাইতে গাইতে সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সব জামা কাপড় খুলে ফ্রিজ থেকে বিরাট বরফের চাকা বাথটবের ঠান্ডা জলে রাখলো। গোলাপের পাপড়িগুলো সে জলে বিছিয়ে দিল। তারপর ছুরি হাতে বাথটবে গিয়ে শুয়ে পড়লো। শান্তি যেন এখনো তার কাছে আসে না। অনিশ্চিত ও বিক্ষিপ্ত মানসিকতায় সে হাতের উপর ছুরি চালো। রক্তে মিশে গেল বরফের জলের তৃপ্তি যেন দ্বিগুণ হয়ে উঠল। একই গান বারবার বাজছে। বাথরুমের দেয়ালে ঝুলানো অসংখ্য ছবি, সবই মেয়েদের ছবি। পাশের দেয়াল থেকে একটি ছবি টেনে হাতে নিয়ে সে হেসে বলল, তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে? দেখো, তুমি চলে গেছো বলে তোমার মতো সব মেয়েকে আমি নিজের হাতে সাপাই করি। ওরাও যে তোমার মতো কাউকে ভালোবেসে অন্য কারোর সাথে ঘর বেঁধেছে, ওদেরও তো শাস্তি প্রাপ্য। বলে সে হেসে উঠল। কিন্তু হাসি যেন তার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে আরও প্রকটভাবে প্রকাশ করলো। চোখের কোণে অল্প অশ্রু ঝরে তার, যা হাসি ও দুঃখের এক অদ্ভুত সংমিশ্রণ হয়ে তার মুখের রেখা মিহি করে দিল। হাসি আর কান্না দুটি অনুভূতি একত্র হয়ে তার জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। তার প্রতিটি শ্বাস, প্রতিটি কম্পন অতীতের দীর্ঘ একাকিত্বের গল্প বলছে। হঠাৎ সে অনুভব করলো তার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখ স্বাভাবিকভাবে বন্ধ হলো। মেয়েটি ধীরে ধীরে তার মাথায় হাত রাখলো, কোমলভাবে কপালে ঝুঁকে চুমু দিল। ছেলেটি চোখ বন্ধ রেখেই তার মাথার পেছনে হাত রাখলো। ধীরে ধীরে মেয়েটি তার সামনে দিকে চলে গেল। চোখ খোলার সঙ্গে ঠোঁটের কোণে মুচকি মৃদু হাসি ফুটলো। মেয়েটি হেসে বলল, তুমি আমাকে কতখানি মিস করেছো? যতখানি মিস করা উচিত। শব্দগুলো ঘরে প্রতিধ্বনি করলো এবং সেই প্রতিধ্বনি তাদের মধ্যে অদৃশ্যভাবে একটি বন্ধন রচনা করল। তারপর ছেলেটি মেয়েটিকে বাথরুমের মধ্যখানে বসিয়ে ফিসফিস করে মাই ব্লাড রুট কাম। মেয়েটি ধীরে ধীরে তার কাছে এগোলো। তাদের ঠোঁট একে অপরের স্পর্শ করলো। ঠোঁটের স্পর্শে স্নায়ু ছুঁয়ে গেল, হৃদয়ে গাঢ়ভাবে কম্পিত হলো। হাতের স্পর্শ, নিঃশ্বাসের মিলন, চোখের দৃষ্টি, সব মিলিয়ে ঘরে অদ্ভুত আবেশের ছায়া নেমে আসে। ছেলে তার হাতে মেয়েটিকে ধরলো। তার গাঢ় চোখের গভীরতায় মেয়েটি হারিয়ে গেল। তাদের শরীর, হৃদয়, মন সব মিলিয়ে এক অনন্ত সংযোগের পরিণত হলো। যুবরাজের প্রথম দেখায় ওই রাজনীতিবিদের মেয়েকে পছন্দ হয়ে যায়। দেরি না করে সেই রাতে কাজী ডেকে এনে বিয়ের কাজটা জলদি সারল সে। আগেরবার একজন ঠ্যাঙ্গা দেখিয়ে গেছে বউকে। বিয়ের পর জেনেছে এই মেয়ে নাকি আগের থেকেই যুবরাজকে পছন্দ করত। মানে কি আর বলবে, একেবারে লটারি পাওয়ার মতোই খুশি হয়েছিল সে এই কথা শুনে। এখন সুখে শান্তিতে সংসার করে তৃষাকেও দেখিয়ে দিবে কোন সোনা সে হাত ছাড়া করেছে। সকাল সকাল তৃষার বাবা মা যুবরাজের কাছে এসেছিল, মেয়ের বিষয়ে সাহায্য চেয়েছে। যুবরাজের ইচ্ছে হচ্ছিল না, তবুও বলল দেখব। বাসায় আসার পর থেকে তৃষার মনটা ছটফট করছে। কিছুই আর ভালো লাগছে না তার। এখন কাউকেও আর ভালো লাগে না। কারো কথা মনে করতেও ইচ্ছে করছে না। চোখের সামনে বারবার শতবার একটি মুখই ভাসছে। রাতের বলা প্রতিটি কথা কানে কেউ যেন ফিসফিস করে আওড়াচ্ছে। এভাবে কি ভালো থাকা যায়? মন বলছে প্রেম ভাইয়ের মধ্যেও অন্যরকম কিছু একটা আছে। মন কেন বারবার চুম্বকের মতো প্রেম নেওয়াজের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এসব কিন্তু ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। বাসায় আসার পর সারাটা দিন কেমন যেন মনটা ব্যাকুল ব্যাকুল লেগেছে। কি নেই এমন একটা মনে হচ্ছিল। যখন মনকে জিজ্ঞেস করলো, মন বলল প্রেম ভাই নেই। ধাত, এমন তো কখনো কারোর জন্য অনুভব হয়নি। এখানে এসেছে ঠিক করে লেখাপড়া করতে, কিন্তু ওই পড়ালেখা বাদে সব হচ্ছে যা না হওয়া উচিত, সেই সকল কিছুই হচ্ছে। রুমের মধ্যে অনেকক্ষণ এভাবে বসে ছটফট করে অবশেষে তৃষা না পেরে সুন্দর করে তৈরি হলো।
সুন্দর একটা জামা পরে সাজলো। ওই যে গত রাতে প্রেম ভাই তাকে একটা জামা দিয়েছিল না, সেটায় এখনো তার পারফিউমের গন্ধ লেগে আছে। তৃষা নাকের কাছে নিয়ে গন্ধ শুকলো, তারপর জামা রেখে এক পা দুপা করে নিচে নেমে হাঁটা ধরল প্রেম নেওয়াজের হাউস অফ লাভের দিকে। এই লোকের বাড়ি নাম এমন, নিজের নামও এমন, তাও বলবে ভেতরে নাকি প্রেম ভালোবাসা নেই। ওসব নিয়ে নাকি তার কোনো ধারণা নেই। তৃষা প্রেমের বাড়ির কাছে যায়, দরজাটা খোলাই, টুকটুক করে ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে দোতলায় প্রেমের রুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো তৃষা। দরজা তো পাসওয়ার্ড মারা থাকে, আজকেও কি আছে? আল্লাহর নামে দরজা খুলতেই তৃষা চিৎকার করে ওঠে। আল্লাহ, প্রেম ভাই আপনার লজ্জা নেই? প্রেম জলদি প্যান্টটা উপরে তুলে ভাবলেছিন ভাবেই বলে, কারো রুমে আসলে নক করতে হয়। এখন প্রাকৃতিক দৃশ্য দেখে কেমন মজা লাগলো। কি যে বলেন প্রেম ভাই, দেখার আর সুযোগ কই পেলাম? নিজে তো ব্র্যান্ডের জিনিস পরেছেন। কেন, তুমি পড়বে নাকি? চাইলে ট্রাই করতে পারো শোনা। না জানো, তোমারটা তুমিই পড়ো, তুমিই পড়বে, আর আমি সেই দৃশ্য দেখবো, তাতেই চলবে আমার। প্রেম ফ্রিকুচকে তাকাতে তৃষা চুপসে যায়। তৃষা পারফিউমের বোতলে হাত দিতে প্রেম বলে উঠল, 1,20,000 ওইটা। আগামী 5 বছর নেওয়াজ বাড়িতে কামের বেটির সকল কাজ করলেও তো ওইটা কৌশল হবে না। এত বড় অপমান না করলেও পারতেন। প্রেম নেওয়াজের আবার ছোট জিনিসে পোষায় না। তৃষা লজ্জায় মুখে হাত দিতে প্রেম মুখটা কুচকে বলল, তৃষার শরীর সুস্থ আছে, চলো ডাক্তারের কাছে যাই। মনের অসুখ ডক্টরের ঔষধে ভালো হয় না গো প্রেম ভাই। তাহলে ঝাড়ু এনে দেই দুটো বাড়ি। প্রেম ভাই, বলো শোনা। আচ্ছা আমি এখন আসি, অনেক কাজ আছে। তৃষা মুখ বাঁকিয়ে চলে যেতে নিয়ে মনে মনে শুধ হয়। একবার জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছি, থামতে বলুন প্রেম ভাই। তৃষা যাওয়ার জন্য ঘুরতেই প্রেম পেছন থেকে তার হাত ধরে টেনে নিজের কাছে আনতে তৃষা প্রেমের চোখে চোখ রাখলো। কেমন জানে অন্যরকম অনুভূতি হলো তার। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গন্ধ শুকলো, তারপর বলল, কোথাও যাওয়া হচ্ছে? জাহান নামে। ওখানে তুমি একা ছাড়ি কি করে? তাহলে চলুন। ঠিকানা প্লিজ। বাংলা বাজার বইয়ের দোকানে। বই কিনতে হবে? আমার কাছে সব বই তো আছে, এখান থেকে নিয়ে পড়তে পারো। উপন্যাসের বইয়ের কথা বলছিলাম। টাকা আছে? আচ্ছা, টাকা লাগবে না। প্রেম নেওয়াজ তো নিজে একটা টাকার গোডাউন, সে না হয় তোমার সঙ্গে যাবে। আপনি যাচ্ছেন? যাই, যদি কারো উপকার আসতে পারে। তবে বললে কি দেবে? যা আপনার খুব দরকার। কি দরকার? প্রেম আরো কিছু বলার আগে তৃষা পা উঁচু করে প্রেমের শার্টের কলার টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে। ছোচে মূর্তি এঁকে দেয় ভালোবাসার পরশ। ভালোবাসার উষ্ণতা হারিয়ে যায় সে। প্রেমও তাকে শক্ত করে চেপে ধরে, কোমরে হাত রেখে টেনে জড়িয়ে নেয় বুকে। এই, আমার কি দরকার বেটার হার্ট? তৃষার মুখের সামনে প্রেম তুড়ি বাজাতে হুঁশ ফিল তৃষার। এই মেয়ে মুখে কাগজে লাল রং লাগিয়েছ, নিশ্চিত কম দামি ভেজাল প্রোডাক্ট, তাহলে মুখ এমন লাল হচ্ছে কেন? তৃষা ভালো করে প্রেমকে দেখলো, তার মানে কিছু হয়নি তাদের মাঝে। ছ্যা, কি বাজে কল্পনা ছিল। প্রেম ভাই জানলে কি হবে? কি লজ্জা, কি লজ্জা। বাংলা বাজার বইয়ের অদ্ভুত নগর কেন্দ্র, যেখানে বইয়ের পাহাড় মানুষ গড়া নগরের কোলাহলকে ম্লান করে দেয়। সরু গলি পথগুলোতে ধুলোমলিন কাঠের তাকে গিজগিজ করে বয়ে ঠাসা, যেন শতাব্দীর জ্ঞান ভাণ্ডার একত্রিত হয়ে এখানেই বসত গড়েছে। দোকানের সাইনবোর্ডে বিভিন্ন তবুও অক্ষরগুলো লেগে আছে অমোঘ টান, কালির গন্ধ আর মলাটের গন্ধে ভরে উঠেছে বাতাস। বই বিক্রেতারা সিংহাসনবিহীন রাজা। এই যে তাদের কণ্ঠে বাজে দর কষাকষির সুর। পাঠকজনের যেন ধন শিকারী খুঁজে বেড়াচ্ছে হারানো কোনো মহাগ্রন্থ বা দুর্লভ সংরক্ষণ। এসব তো কোনো রূপকথা থেকে কম যায় না। দিনের প্রখর রোদে ধাতব ছাদের নিচে উষ্ণতা জমে উঠেছে। তৃষা বই দেখছে, দাম দর কষাকষি করছে। প্রেম তাকিয়ে আছে তার দিকে, কি ভাবছে কে জানে। কিন্তু তৃষার এখন সেই সব দেখার সময় নেই। প্রেম ভাই বলেছে বই কিনে দিবে, টাকা তো আর তার পকেট থেকে যাচ্ছে না, প্রেম নেওয়াজের পকেট থেকে যাচ্ছে। তৃষার তা থেকেই। তবে একটু পরপর আবার অনেক কিছুই মনে হচ্ছে। এ যেমন প্রেম ভাইয়ের টাকা, ইন ফিউচার তো আর তারও হতে পারে টাকা।
হতে পারবে এটা ঠিক হবে হওয়ার রাস্তাটা খুব বড্ড বেশি কঠিন। যে শক্ত মনের মানুষ তৃষা এক হাতে শাড়ির নীল আঁচল সামলে অন্য হাতে বই পাতা উল্টাচ্ছে। দোকানের সাথে দর কষাকষিতে তার কণ্ঠ দৃঢ়। না ভাই, এই দামে বই বিক্রি চলবে না। দেখেন না, মলাট তো প্রায় ছিঁড়েই গেছে। প্রেম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, ছোচে করে অদৃশ্য হাসে। দোকানি বিরক্ত হয়ে তাকায়, কিন্তু শেষমেশ কিছুটা কম দামে বইটা এগিয়ে দেয়। তৃষা বইটা হাতে নিয়ে ফিসফিস করলো, প্রেম ভাই জানেন, বই কেনা আসলে প্রেমের মতো। দর কষাকষি আছে, জেদ আছে, শেষে যদি মনের মতো পাওয়া যায় তাহলে আনন্দের শেষ নেই। কিন্তু সব প্রেমের দাম দেওয়া যায়? কিছুতে এমন আছে যেটার দাম চুকানো অসম্ভব। তৃষা হেসে উঠে বইটা বুকের কাছে টেনে ধরল। আপনি বলতে চাইছেন কিছু বই বা কিছু মানুষ অমূল্য? কিছু বই যেমন বারবার পড়লে পুরনো লাগে না, কিছু মানুষও আছে যাদের কাছে ফিরে আসতে ইচ্ছে করে প্রতিদিন, বারবার, শতবার। তারা কখনো পুরনো হয় না। তৃষার হাত কেঁপে উঠে বইয়ের পাতায়। সে চোখ সরিয়ে তাকায় মলাটের দিকে। তাহলে কি আমি এমন একটা বই খুঁজছি যেটা প্রতিদিন পড়লেও মনে হবে নতুন? প্রেম কাছে এসে দাঁড়ায়, কঞ্চ নরম হয়। তুমি শুধু বই খোঁজো না, সঙ্গে খোঁজো একটা গল্প। এই ধরো, যেমন মানুষ পেলেই হয় না, মানুষটার থাকতে হয় একটা মন। সুন্দর মন না হলে সুন্দর চেহারা, সুন্দর মানুষের কোনো মূল্য আছে? বইও ঠিক তেমন। মলাট কিংবা প্রচ্ছদে সুন্দর হলে যে বইয়ের গল্প সুন্দর হবে তেমনটা না। জানেন কি, গল্পের নায়িকা হওয়া এত সহজ না প্রেম ভাই। বইয়ে যত সহজ লাগে, বাস্তবের রাস্তাটা অনেক কঠিন। তবু না পড়া যায়, না ফেলে দেওয়া যায়। তাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। বাংলা বাজারের মতো শহরে হঠাৎ নেমে আসে প্রবল বৃষ্টি। গলির সরু পথগুলো মুহূর্তেই খাদামাটির স্রোতে ভরে উঠল। ধুলোমলিন কাঠের তাক, বিভিন্ন সাইনবোর্ড আর বইয়ের দোকানগুলোর সামনে দ্রুত টাঙানো হচ্ছে নীল সবুজ ত্রিপল। বিক্রেতাদের চিৎকারে ভরে গেল চারিদিক। এই দিকটা ঢাকো, বই ভিজে যাবে। তবু বৃষ্টির ছমছম শব্দ কোলাহল ঢেকে দিল। টিনের চালায় পড়া ফোটার আওয়াজ যেন অসংখ্য ঢোল একসাথে বাজছে। বাতাসে মিশে গেল ভেজা কাগজের গন্ধ, কালির সাথে মিশ্রিত এক অদ্ভুত মাদকতা। রাস্তার কোণে জমে উঠল পানির ছোট ছোট গর্ত, যেখান দিয়ে ছুটে চলল কাগজের টুকরো, পুরনো পোস্টার, ভিজে যাওয়া বুকলেট। চারিদিকে ছাতা নিয়ে হুড়ুহুড়ি, কেউ বা ছুটে যাচ্ছে দোকানের ভেতর, কেউ বা ভিজে যাওয়া মেনে নিয়েছে অবধারিত নিয়তির মতন। আকাশ চলে আসছে নেমে আসা মেঘের ভারে, কোথাও বিদ্যুতের ঝলকানি, কোথাও বজ্রের গর্জন, অথচ সেই ভিজে যাওয়া বাংলা বাজার যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। দোকানের ছাউনির নিচে এতক্ষণ তৃষা আর প্রেম দাঁড়িয়েছিল। মনটা ভীষণ খুশি। আপাতত উইশ লিস্টে 278টা বই জমা করেছিল। সবগুলো প্রেম ভাই তাকে এমনি এমনি গিফট হিসেবে দিবে বলেছে। বইয়ের দাম দেওয়া শেষ, তবে বাসায় নিয়ে যাওয়ার অবস্থায় নেই। শেষে প্রেম বাড়ির ঠিকানা দিল, হোম ডেলিভারি হবে। পরবর্তীতে 1000-এর যেন বইয়ের লিস্ট ছাড়া তৃষা এখানে না আসে, তাও খুব করে শাসিয়ে বলল প্রেম ভাই। ছাউনির নিচে তৃষা বারবার হাত ছুঁয়ে বৃষ্টির স্পর্শতায় ডুবে যাচ্ছিল। শেষে না পেরে প্রেমকে বলল, একটা অনুরোধ রাখবেন? শুনি। বৃষ্টি পড়ছে প্রেম ভাই। কেন, তুমি কি চাও বৃষ্টির বদলে হিসেবে পড়ুক? আরে তা কোথায় বললাম। এই প্রেম ভাই, চলুন না ভিজি। আপনার সমস্যা হলে বলুন, আমি একাই ভিজবো। গায়ে 1 ফোঁটা পানি তো লাগুক একবার ম্যাডাম। স্যার, দয়া করে এত কঠোর হবেন না। প্রেম তৃষার মুখের দিকে তাকালো রাগান্বিত দৃষ্টিতে। একবার তাকিয়ে শেষে বলল, আচ্ছা ভেজো, কিন্তু শরীর যেন না ভেজে। মানে কি? আমি ভিজলে শরীর কি না ভিজে থাকবে নাকি? অদ্ভুত। শাড়ি ভালো পরেছ, কিন্তু ভিজে গেলে তো গায়ের সঙ্গে লেগে যাবে। পুরুষ মানুষের নজর কেমন আইডিয়া আছে? আপনিও তো পুরুষ মানুষ। আমি আর 10টা পুরুষ এক হলাম? সবার সব জায়গায় সব কিছুতে অধিকার খাটে না। আর তুমি হচ্ছে তোমার ফিউচার স্বামীর সম্পদ। তুমি শরীর কেন অন্য পুরুষ দেখবে? আপনি যে দেখছেন। আমি যে অন্য পুরুষ নই বোকা মেয়ে, আমি তো তোর ব্যক্তিগত পুরুষ। ধীরেই বলল প্রেম। তৃষা সেই কথা বুঝতে পারল না, বলল, কিছু বললেন নাকি? মনে মনে গালি দিচ্ছেন না তো আবার? যাও ভিজো গিয়ে।
বলে প্রেম উপরে শার্টটা খুলে রাখতে তৃষা বলল, নিংটে হচ্ছেন কেন? আরে শার্টে ভিজলে সমস্যা। কিসের? তোমার তো গা ভিজে যাবে। ভিজে জানিয়ে মানুষ দেখিয়ে তো বাড়ি নিয়ে যেতে পারি না। শার্টটা পরে গায়ে জড়িয়ে নেবে। তৃষার ভিতরে কেমন অনুভূতি হচ্ছে তা সে নিজেও ব্যাখ্যা করতে পারবে না। এই লোকটা বদ থেকে ভালো কি করে হয়ে যাচ্ছে, আর তৃষা কেন বারবার তার মোহে অন্ধ হচ্ছে। তৃষা আকাশের দিকে তাকে হঠাৎ বলল, জানেন প্রেম ভাই, বৃষ্টি আমার কাছে সবসময় এক ধরনের মায়া। কি মনে হয় জানেন? মনে হয় আকাশ মানুষকে ছুঁয়ে দিতে চায়, কিন্তু পারে না, তাই অশ্রুর মতো ঝরে পড়ে। তবে আমার কাছে বৃষ্টি মানে স্মৃতি। যতবার ভিজি ততবার মনে হয় আগের কোনো দিন আবার ফিরে এসেছে। হয়তো এই কারণেই মানুষ বৃষ্টিকে এত ভালোবাসে। এতে যেমন ভিজে যাওয়া যায়, তেমনি হারানো দিনের গন্ধও আছে। তুমি কি জানো, ভালোবাসা অনেকটা বৃষ্টির মতো, যতই আটকাতে চায় ততই ছুঁয়ে যায়। কিন্তু প্রেম ভাই, বৃষ্টি তো সবসময় শান্তি আনে না। কখনো সে ঝড় হয়ে আসে, ভেঙে দেয় আশ্রয়। ঠিক ভালোবাসার মতো, যা আনন্দও দিতে পারে, আবার বিচ্ছেদের কষ্ট। প্রেম তৃষার দিকে গভীর দৃষ্টিতে বলল, হয়তো ভালোবাসার আসল সৌন্দর্য এখানে, তার ভেতরে আনন্দ আছে, কষ্ট আছে। যেমন কোনো গল্প শেষ হয়ে গেলেও তার স্মৃতি বেঁচে থাকে। তাহলে যদি কোনোদিন এসব গল্প যদি শেষ হয়ে যায়? প্রেমের চোখে বৃষ্টির ফোঁটা আর না বলা কথার মিশ্রণ। শেষ হলে গল্পটা মুছে যাবে না তৃষা, তখনও মায়া থাকবে, স্মৃতি থাকবে, আর হয়তো বৃষ্টির মতোই ভালোবাসে ফিরে আসবে অন্য কোনো রূপে। তৃষা তখনও দাঁড়িয়ে আছে ভিজে যাওয়া রাস্তায়। নীল শাড়ি ভিজে গা বেয়ে ঝরে পড়ছে ফোঁটাগুলো। প্রেম তার পাশে, সুজনই চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। চারপাশে বইয়ের দোকানদাররা ছুটছে। হঠাৎ প্রেম টেনে তৃষাকে নিজের কাছে নিয়ে আসতে তৃষার বুকটা কেমন ভার হয়ে গেল। তৃষা আশেপাশে কেউ আছে কিনা দেখার জন্য এপাশ ওপাশ তাকাতেই প্রেম তার থুতনি ধরে তাকে নিজের দিকে ফেরালো। তৃষার শ্বাস প্রশ্বাস যেন আরো তীব্র হয়ে উঠল। শরীরে সৃষ্টি হলো একটা ভয়ানক শিহরণ। প্রেম তার কোমরে হাত রাখতেই যেন শিহরণ হলো আরো তীব্র। আশেপাশে তখন কোনো মানুষ নেই, ফাঁকা বাংলা বাজার। দূর থেকে ভেজা বুড়িগঙ্গার কালো জলের ওই কেমন যেন একটা গন্ধ এসে শহরকে অন্যরকম সৌন্দর্য ভরিয়ে তুলেছে। প্রেম তৃষার চোখে চোখ রেখে বলল, আমি মানুষটা জানি না কী করে ভালোবাসতে হয়, তবে এটুকু বলতে পারবো, যে জিনিস অন্যের মনের শান্তি নিবারণ করে তাতে আমার বিন্দুমাত্র আকর্ষণ জন্মায় না। ওই জিনিসের প্রতি তখন আমার তীব্র ঘৃণা জন্ম হয়। হিমালয় পাহাড়ের কথা শুনেছ না? তার থেকে উঁচু সে ঘৃণার পাহাড়। তৃষা স্থির হয়ে দাঁড়িয়ে নীল শাড়ির আঁচল বুকের সাথে লেপটে আছে। শাড়ি বৃষ্টির ফোঁটাগুলো যেন আর গায়ের উপর পড়ছে না, পড়ছে কেবল ভেতরে অস্থিরতা। প্রেমের চোখের দিকে তাকে সেই মুহূর্তেই মনে হলো এই দৃষ্টি ভেদ করে ফেলবে তাকে। তৃষা কাঁপা গলায় বলল, প্রেম ভাই, আপনি জানেন না আপনার কথা আমার বুকের ভেতর কিভাবে ঢেউ তুলছে। ঘৃণার পাহাড়ে কথা বলছেন? ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় বলুন তো? আচ্ছা প্রেম ভাই, ভালোবাসা কি দেনা পাওনার মতো? প্রেম কিছুক্ষণ চুপ করে থাকে। ভেজা রাস্তায় তাদের দুজনের নিঃশ্বাস যেন বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে। ভালোবাসা যদি শুধু পাওয়া আর দেওয়ার হিসাব হয়, তবে সেটা ব্যবসা হয়ে যাবে। দুটো ভিন্ন শব্দকে এক করলে নতুন শব্দ জন্মায়, তবে দুটো শব্দ একে অন্যের সঙ্গে মিলতে পারে না। তৃষা চোখ নামিয়ে ফেলে, আঙুল দিয়ে ভেজিয়ে আঁচল মুঠো করে ধরে। প্রেম তার থুতনিটা আরো কাছে টেনে নেয়, কানের কাছে সুত হয়ে। বৃষ্টি ফোটায় কাঁপে প্রয়সীর ঠোঁট, হৃদয়ে জমে প্রেমময় কথা। যে সে বলছে না আমায়, বলছে না ভালোবাসা, তাকে বোঝাই কেমন করে আমার লুকোনো সকল ব্যাকুলতা। তৃষা অস্থির হয়ে যায়, বুক ধরফর করে উঠছে। হঠাৎ সে মুখ ফুসকে বলল, তাহলে এড়িয়ে চলছেন কেন? কেন বলছেন না যে আপনি আমায় চান? আমি তো অন্ধকারে ভিজে যাওয়া বইয়ের মতো আপনার অপেক্ষায় আছি। কাগজ যেমন শব্দ খোঁজে, আমিও তেমন আপনার হৃদয়ের শব্দ খুঁজছি। প্রেম নিঃশ্বাস ফেলে, কপাল ঠেকিয়ে দেয় তৃষার কপালে। কেউ যেন বলেছিল, চাওয়া মানে নাকি হারানো, তাই আমি চাইতে ভয় পাই। বৃষ্টির ফোঁটাগুলো এবার আরো জোরে পড়তে থাকে। ফাঁকা বাংলা বাজার, দোকানের সাইনবোর্ডগুলো কাঁপতে কাঁপতে চপচপ করে পানি ফেলছে। দূরের কালো বুড়িগঙ্গার গন্ধ আরো তীব্র হয়ে আসছে। তৃষার শ্বাস কাঁপছে। প্রেমের আঙুল এবার তৃষার ভিজে
গাল বেয়ে নেমে আসে। প্রেম পুনরায় বলল, হারিয়ে যাওয়ার ভয়টি আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি ভাঙতে ভালোবাসি, ধ্বংস করতে ভালোবাসি। আর তুমি কিনা চাইছো ধ্বংসকারীর ভাঙন জোরে দিতে? দুই একটা চাওয়ায় কোনো ক্ষতি দেখছি না। তৃষা থর থর করে কেঁপে ওঠে, তারপর ভেজা চোখ তুলে তাকায়। প্রেম হঠাৎ তাকে আরো শক্ত করে নিজের বুকে টেনে নেয়। চারপাশে তখন শুধু ঝরঝর বৃষ্টি আর শূন্য রাস্তা। শহর থমকে আছে, কিন্তু তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন সবকিছুকে ছাপিয়ে উঠেছে। হঠাৎ প্রেম তৃষার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, গলা ছেড়ে নিশালক কঞ্চে গান ধরে। রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়ায় চড়ালে, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। প্রেম হঠাৎ থমকে গিয়ে নিজের সবটা উজাড় করে দুটো উষ্ঠ একে অন্যের মাঝে হারিয়ে গেল। মিলিয়ে গেল দুটো বিপরীত ঢেউ একে অন্যের সঙ্গে। হারিয়ে গেল দুটো আত্মা, শত ভিন্নতাতেও একত্র হয়ে। ভালোবাসা আর জ্বর হচ্ছে একে অপরের পরিপূরক। যেমন হঠাৎ শরীরে জ্বর আসে, তেমনি হঠাৎই ভালোবাসা এসে মানুষকে আচ্ছন্ন করে ফেলে। জ্বরে যেমন শরীর কাঁপে, তেমনি ভালোবাসায় মন কাঁপে, কেঁপে ওঠে, অস্থিরতা আসে। জ্বরে যেমন ক্ষুধা ঘুম উড়ে যায়, তেমনি এই ভালোবাসাও। কিন্তু কখনো কখনো ঘুম ক্ষুধা সব কেড়ে নেয়। আবার এই জ্বর ধীরে ধীরে কমেও যায় বা সারে। ভালোবাসাও সময়ের সাথে হয় কখনো বা গভীর হয়, নয়তো মিলিয়ে যায়। এই বৃষ্টিতে ভিজে জ্বরটা অবশ্য চলেই এলো। মুখটা ফুলে কদুর ন্যায় হয়ে আছে। কম্বলের নিচে মুখ গুজে শুয়ে আছে তৃষা। মাথাটা ছিমছিম করছে, শরীরটা কেমন ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। প্রেম ভাই যে তাকে এত মিষ্টি একটা চুমু দিল, তা নিয়ে যে তৃষা একটু মনে মনে ফুর্তি করবে, তার উপায় কই? এখন তো শরীর নিয়ে নড়তে চড়তেই পারছে না। প্রেমের কথা না শুনে সে তিরিং বিরিং করে কেন যে ভিজতে গেল। এখন জ্বরকে তো আর বারণ করে বলা যায় না। ওগো জ্বর, তুমি এখন এসো না। প্রেম ভাই মাত্রই আমার একটা চুমু দিল সেঞ্চুরি করার আগে। তুমি আমার কাছে আর এসো না। আমি আবার হ্যাপি লয়াল মেয়ে। শোয়া থেকে উঠলেই মাথাটা চক্কর দেয় বিধায় শুয়েই দিন কাটালো। খেতে যায় সে বার কয়েকবার দেখে গেছেন আজকাল তৃষার একটু বেশি খেয়াল রাখা তার হয়ে যাচ্ছে না। প্রেমা একটু আগে এসেছিল, প্রতিবারের মতোই এবারও এসে জিজ্ঞেস করলো, তৃষা আপু বলো না, কি করলে প্রেম ভাই গলে যাবে? আশ্চর্য, প্রেম ভাই কি কোনো বরফ নাকি যে গলে যাবে? আর ওই বান্দা তৃষা বুক দিয়েছে, ওইখানে অন্য কারো নজর মোটেও চলবে না। প্রেম ভাইয়ের প্রেমে পড়ে তৃষা এখন তার ওই নীতিমালা অনুসরণ করে ধরেছে। যেটা তার সেটা কেবলই তার। কেউ প্রেম ভাইয়ের দিকে নজর দিলে তার সঙ্গে তৃষার তর্ক করার সময় নেই। ওই চোখ দুটো তুলে পথ শিশুকে ধান করে দিবে। যে চোখ তার প্রেম নেওয়াজের দিকে তাকায়, দৃষ্টি নিক্ষেপ করে তার দুনিয়া দেখার অধিকার অন্তত পক্ষে তৃষার রাখবে না। প্রেম ভাই তৃষাকে নাম্বার দেয়নি নিজের। তৃষা ফেসবুক ঘাটাঘাটি করে প্রেম নেওয়াজ লিখে সার্চ করেও কিচ্ছু পেল না। তারপর ভাবলো ইনস্টাগ্রামে যাওয়া যাক। ওমা, হঠাৎ করে মাথাটা এত বাজেভাবে ঝাঁকুনি দিল, শেষে ফোনটা রাখা ছাড়া আর কোনো উপায়ই রইল না। হঠাৎ বারান্দায় কিছু একটা শব্দ হলো। ঘরের লাইটটা তখন অন করাই ছিল। তৃষা ভয় বারান্দার দিকে তাকালো। হঠাৎ বারান্দার পর্দা ভেদ করে প্রেম বেরিয়ে এলো। তৃষা অবাক হলো, ভাঙা গলায় প্রেমকে বলল, আরে প্রেম ভাই, আপনি ওই দিক দিয়ে আসতে গেলেন কেন? রুমের তো একটা দরজা আছে, তাই না? হাত পা যদি ভেঙে যায় তখন কি হবে? তৃষা ওঠার চেষ্টা করতে প্রেম বলল, যেখানে আছো সেখানে থাকো, নড়তে বলেছি কে? তৃষা নড়ল না, তবে একটু অবাক হলো। ওই যে কালকের ওই সফট রোম্যান্সের প্রেম ভাইটা গেল কই? না থাক, সাইকো প্রেম ভাইকেও তো কড়া লাগে একেবারে। প্রেম তৃষার পাশে বসলো, হাতের উচ্চ পিঠটার তৃষার কপালে ঠেকিয়ে দেখলো ভালোই জ্বর এসেছে। প্রেম তৃষাকে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছো? মানে আমাদের মাঝে তো কিছু হলোই না, ওইসবের কি দরকার? প্রেম
তৃষার দিকে ক্ষিপ্ত নয়নে তাকাতে তৃষা মূর্তি বলে উঠল, নিয়েছি তো, নাপা খেয়েছি। নাপা কিনে পয়সা লস না করে যাও, গিয়ে একটা ব্রেন কেনো নিজের জন্য। জ্বর হলে সরাসরি নাপাই কেন খেতে হবে? তৃষা চুপ করে নিচের দিকে তাকাতে প্রেম উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, গোসল করেছো? ও মা গো, ওসব বিলাসিতা। জ্বর এসেছে আমার, কত অসুস্থ আমি, দেখতে পাচ্ছেন না? ইচ্ছে নেই দেখার। বলে প্রেম তৃষাকে আচমকা করে তুলতে তৃষা চিৎকার করে উঠল। প্রেম বিরক্তি নিয়ে তৃষার দিকে তাকাতে সে পুনরায় চুপ হয়ে গেল। প্রেম তাকে শক্ত করে কোলে তুলে নিয়ে গোসলখানায় গিয়ে ঝর্ণায় ছাড়তে তৃষা দৌড়ে পালাতে নিল। প্রেম শক্ত করে হাতটা চেপে ধরে টেনে তাকে ঝর্ণার কাছে দাঁড় করাতেই পানির স্পর্শে শরীর পুরোই ভিজে যায় তার। প্রেম এমনভাবে হাতটা ধরে রেখেছে, কোথাও যেতেও পারছে না, নড়চড় তো দূরের কথা। তৃষা পুনরায় নড়ার চেষ্টা করতে প্রেম তার মুখটা চেপে ধরে বলল, এমন ব্যাগের মতো লাফাচ্ছ কেন? আপনি বেরোন প্রেম ভাই, আমার লজ্জা করছে। নেভার, এটা আমার বাড়ি। আবার যখন যেখানে বলছে যেতে পারি, থাকতে পারি। তাই বলে একটা মেয়ের সঙ্গে ওয়াশরুমে? দরকার হলে আরো অনেক জায়গায় যাব। বাই দ্য ওয়ে, ফোন থেকে অন্য ছেলেদের নাম্বার ডিলিট হয়েছে। সব করে দিয়েছি। শুনেছি কার সঙ্গে ফেসবুকে অ্যাড আছো? কার সঙ্গে? প্রত্যুষ। ওর সঙ্গে কেন আর থাকবে? কিন্তু সে তো আপনার ভাই লাগে, সমস্যা কি? ভাই হোক তাতে কি, বলেছিলাম তো আমি ছাড়া কোনো আউট ছেলে ভার্চুয়াল হোক আর রিয়েলিটি হোক কোথাও জায়গা পাবে না। আপনি আমায় ভালোবাসেন? কতখানি ভালোবাসেন? কেন, বলে টাকা পয়সা দিবে নাকি? আচ্ছা, কত দিতে পারবে তাহলে ভেবে দেখব বলা ঠিক হবে কিনা। প্রেমিকটা রোমান্টিক হয় প্রেম ভাই, সবসময় এত তেতো কথা না বললে কি নয়, ভালো লাগে না। কি করলে ভালো লাগবে ম্যাডাম? একটা কোষে চড় লাগায়, জ্বরের সঙ্গে রোমান্টিকতার ভূতও পালাবে। আপনি তো দেখছি আনরোমান্টিক অনেক। হাসপাতালে বুকিং করে রেখো, কারণ প্রেম প্রেম শুরু করলে এমন মুখ চলতে দূরে থাক, পা চলার শক্তিও পাবে না। প্রেম গায়ে টি শার্ট খুলতে তৃষার চোখ ছানা পড়া। প্রেম ভাই কি সব দেখাচ্ছে, হ্যারাসমেন্ট করছে দেখি। ঝরা নিচে দাঁড়িয়ে চুলে হাত বুলায় নিচের শরীর বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো চকচক করছে, তাতে যেন আকর্ষণ একটু বেশিই লাগছে। তৃষা প্রেমের সিক্স প্যাকে হাত রাখতে গেলেই প্রেম খানিকটা দূরে সরে যে বলল, আরে কন্ট্রোল, আমার লজ্জা বলে তো কিছু একটা আছে। তাহলে নিংডু হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? প্রেম তৃষার দিকে তাকিয়ে প্যান্টে হাত দিতে তৃষা চেঁচিয়ে উঠলো। তা দেখে প্রেম বলল, কি হয়েছে, এসব খুলছেন কেন? নেংটে বলে কেন? দাগ যেহেতু লাগিয়ে দিয়েছ, তবে দাগটা ভালো করেই লাগুক। খোলো খোলের অপবর্ত লেগে গেছে, আর প্যান্ট পরেই বা কি হবে? তৃষা দাঁত কেলিয়ে নখ কামড়ে বলল, তাহলে দেখি একটু মানে। আয় দেখাচ্ছি, চোখ দূরে তুলে একেবারে দেখাবো, ছেলে দেখলেই দেখতে মন চায় খুব। প্রেম ভাই মনের মধ্যে কারফিউ জারি করেছে, এখানে তাকে ছাড়া আর কাউকে জায়গা দিলে পাপ হবে। তৃষা প্রত্যুষকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এবার প্রেম ভাই এসে জিজ্ঞেস করলে তৃষাও গলা ছেড়ে গান ধরল, প্রত্যুষ ভাই আমার ফেসবুকেও নেই, সে আমার ইবুকেও নেই, তাকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই আমি। এই প্রেম ভাইয়ের কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এলো বোনের দিকে। প্রেম ভাই বারান্দা দিয়ে চলে গেল, তবুও বাতাসে রেখে গেল তার ধোঁয়াশা স্মৃতি। ইস, লোকটা এত কড়া না হলেও পারতো। এখন দেখো, একটু পর স্বপ্নে এসেও জ্বালাতন করবে, ড্যাম শিওর। তখন সকালে তৃষার গায়ে জ্বর জ্বর ভাবটা আর নেই, সবই কবিরাজ প্রেম বাবার কেরামতি। তৃষা তৈরি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম বের হলেই তার বাইকের পেছনে চেপে বসবে। 1 ঘন্টা আগে বের হয়েছে, না জানি আবার এই লোক কখন হাওয়া হয়ে যায় বলা তো যায় না। তৃষা গেটের কাছে দাঁড়িয়ে ফোন টিপে ব্যস্ত। হঠাৎ প্রত্যুষের গাড়ির কাছে দিয়ে যেতে নিতে চোখ যায় তার দিকে। কি একটা ভেবে সে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষার সামনে গিয়ে বলল, এই তৃষা শোনো। তৃষা চোখ তুলে চেয়ে দেখলো প্রত্যুষকে। আনইজি লাগছে তার উপর। প্রেম ভাই পই পই করে বলে দিয়েছিল কথার অবাধ্য ব্যক্তিকে যে চরম ঘৃণা করে সে। তাই সে যেহেতু প্রত্যুষের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, তাহলে এখন এটাও করা যাবে না। যাবে না মানে একেবারেই যাবে না। তৃষা কিছু বলতে চাওয়ার আগে প্রত্যুষ তাকে বলল, প্লিজ আমাকে এভাবে ইগনোর করো না, আজকাল অনেক বেশি ইগনোর করছো। কেন করছো জানতে চাইবো না, তবে প্লিজ এমনটা করো না। আমিও মানুষ, বুঝলে? আমার কি ভুল হয়েছে বলো? আমি কখন বললাম ভুল হয়েছে?
আচ্ছা আমার ভার্সিটি আছে, আমি যাই কেমন? তৃষা যেতেই প্রত্যুষ তার হাত ধরে তাকে থামিয়ে দিল। তৃষা একবার হাতের দিকে তাকালো, হাত ধরেছে এটার জন্য, বরং প্রেম ভাই জানতে পারলে মিসাইল তার পেছনে ছেড়ে দিবে এই ভয়ে। তৃষা হাত ছাড়িয়ে নিতেই প্রত্যুষ একটু অবাক হলো, কিন্তু ব্যাপার না, মেয়ে মানুষ অস্বস্তি বোধ হতেই পারে। পুনরায় প্রত্যুষ তাকে বলল, আমার তোমার সঙ্গে কথা আছে। কিন্তু এখন? তুমি চাইলে এখানে দাঁড়িয়েই বলতে পারি, আর নয়তো এই যে একটু সামনে গিয়ে কফি শপে বসবো, কথা বলবো আর চলে আসবো। কত সময় লাগবে? 10 মিনিট জাস্ট, এখানেই বলতে পারি কিন্তু। তৃষা একবার প্রেমের আসার পথের দিকে তাকিয়ে বলল, না, এখানে ঝামেলা করার দরকার নেই, চলুন। তৃষা যেতেই ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেললো প্রেম। কেন ফেললো মন জানে, কিন্তু মুখে বলতে ইচ্ছে করছে না। এই বাড়িতে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবই প্রেমের সঙ্গে নিয়ন্ত্রণে। কোথায় কি হচ্ছে প্রেমের জানা বাকি নেই। হ্যাঁ, হিডেন ক্যামেরাগুলো সে নিয়ন্ত্রণ করে। তার স্টাডি রুমে বিরাট মনিটর সারাদিন চলতেই থাকে। সকাল কী ভেবে আজকে সেখানে গেল। তারপর তৃষা প্রথমে তার জন্য অপেক্ষা করতে দেখে তো ভালোই লেগেছিল, কিন্তু তারপর হায় তৃষা, তুমি কি জানো প্রেমের কথা অবাধ্য হওয়া মানে তার চোখে চোখ রেখে হৃদয়ে আঘাত করা? প্রেম ভুলের শাস্তি দেয়, চরমভাবেই দেয়। আর যেখানে কথার মূল্য নেই সেখানে সম্পর্কের মূল্যও থাকে না। বাইক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তৃষা। বাসায় গিয়েছিল, দারুণ পড়লো প্রেম ভাই নাকি আরও অনেক আগে বের হয়ে গেছে বাসা থেকে। তবে তৃষা তো ঠিক সময় অপেক্ষা করেছিল। হঠাৎ দেখলো সাদা একটা বাইক নিয়ে প্রেম ভাই এদিকে আসছে। তৃষার খুশির সীমা রইল না। সে দাঁড়িয়ে রইল, তবু একটুর জন্য সরলে মনে হচ্ছিল প্রেম ভাই তার উপরেই বাইক উঠিয়ে দিবে। হেলমেটটা খুলতে তৃষা তার দিকে এগিয়ে এসে বলল, আরে প্রেম ভাই, আপনারটা কালো বাইক ছিল, এমন সাদা রং হলো কেমন করে? ফেয়ার লাভলি লাগিয়েছেন নাকি? প্রেম কোনো জবাব না দিয়েই এড়িয়ে যেতে তৃষার এবার রাগই হলো। সে সামনে দাঁড়িয়ে প্রেমের হাত ধরতে প্রেম একবার তার হাতের দিকে তাকালো, তারপর তড়াক কঞ্চে বলল, হাত ছেড়ে সামনে থেকে সরো। আপনি না আমায় ভালোবাসেন, তাহলে এমন কেন করছেন? প্রেমের এবার রাগ উঠে যায়। সে তৃষার হাত শক্ত করে ধরে তাকে খোলা আঙিনায় নিয়ে গিয়ে বলল, তুই কি চাচ্ছিস আমার থেকে? আমার সঙ্গে শোয়ার ইচ্ছে নাকি অন্য কারো সঙ্গেও? দমকে দমকে কথাগুলো বলল তৃষাকে প্রেম। সবাই তাকিয়ে আছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। তৃষা বুঝতে পারছে না তার প্রেম ভাইয়ের হঠাৎ কি হলো। প্রেম ভাই? তৃষা কাঁপা কাঁপা গলায় বলতেই প্রেম চুপ হয়ে গেল, আর একটা কথাও বলল না। তৃষার হাতটা ঝাড়ি মেরে পাশ কাটিয়ে চলে গেল বাইকটা নিয়ে। এত মানুষের ভিড়ে তাকে ফেলে রেখে চলে গেল। তৃষার চোখে তখন জল, উত্তর খুঁজে পাচ্ছে না সে। কেবল এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে সবটা খুঁজে বেড়াচ্ছে। প্রেম ভাই এমন করলো কেন? তাহলে কি সে তার বিটার হাটকে ভালোবাসে না? ওই চুমু, ওই ছোঁয়া, ওই সুন্দর কথাগুলো কি তৃষার জেগে দেখার স্বপ্ন ছিল? আমি আপনারা এমন কইরা হারাইছি, যেমন কইরা শুকনা পাতায় হাওয়ার ঝাপটা এসে এক নিমিষে উড়ে দেয় দিগন্তের অজানায়। যেমন কইরা রাতের আধারে বাতি নিভা গেলে ঘর অন্ধকারে ডুইবা যায়। আমি এমন কইরা এই অন্তরে আগুন ধরাইছি, যেমন কইরা খরার তাপে মাঠের শুকনা ফসল সব শুকায়া যায়, মাটিতে ধুলা ছাড়া আর কিছুই থাকে না। যেমন কইরা ঝড়ের রাতে বৈঠা ছাড়া নৌকা স্রোতে তলায়া যায়। যেমন কইরা মরুভূমির বালু ঝড়ে চোখ মুখ ঢাইকা দেয়, নিঃশ্বাস পর্যন্ত আটকায়া যায়। আপনি আমার এমন করে ফাঁকা করে দিলেন, যেমন করে মেঘ মাসে ক্ষেতের ধান ঠান্ডায় শুকায়া সাদা খড় হয়ে যায়। এমন করে শূন্য করে দিলেন, যেমন করে গোরস্থানের মাটিতে নাম লেখা থাকার পরেও সবাই একা রয়ে যায়। এমন করে শেষ করলেন, যেমন করে শীতের ভোরে হঠাৎ কুয়াশা নাইমা আসা পথঘাট ঢাইকা ফেলে, মানুষ পথের দিশা হারায়। এমন করে আমারে আপনি ভাঙলেন, যেমন করে নদীর বর্ষার নদী হঠাৎ বাঁধ ভাঙা স্রোতে জমির সব ফসল ভাসায়া নিয়ে যায়। এমন করে পোড়াইলেন, যেমন করে বিদ্যুতের শর্ট সার্কিটে দোকান ঘর পুড়লে মানুষ বুক চাপড়াইয়া শুধু তাকাইয়া নিজের ধ্বংস দেখে। শেষে সব হারানোর পর মানুষ যেমন চুপ করে দাঁড়ায়, বুকের ভেতর কান্না ভাতের বলকের মতো উতরায়া পড়ে, কিন্তু মুখ থেকে আর শব্দ বাইর হয় না। আমি ঠিক তেমন চুপ করে গেলাম। আমার ভেতরে ভেতরে আগুন জ্বলে, কিন্তু সেই আগুন নিভানোর পানি আপনি নষ্ট করে দিলেন। তবুও হারানোর বেদনা নিয়ে কতবার চাই আমি আপনারে ভালোবাসি।
আপনারে না পাইয়াও ভালোবাসি, হারাইয়াও ভালোবাসি, ধ্বংস হইয়াও ভালোবাসি। আপনি পুরাইলে আমি পুইরাও আপনারে ভালোবাসি। এতটুকু লিখেই হাতের কলমটা থামিয়ে দিল তৃষা। আজকে 3 দিন হলো প্রেম তার দিকে ফিরেও তাকায়নি। যে প্রেম নিজে গিয়ে তৃষাকে ক্লাসরুম থেকে টেনে হিসড়ে বের করতো, তার জন্য এখন তৃষা ছুটির পরও একইভাবে অপেক্ষা করে, সময় ফুরায়। তবে অপেক্ষা যে আর ফুরোয় না। তৃষা এখনো বুঝতে পারছে না তার অপরাধ কি। প্রেম ভাই মুখে ভালোবাসি না বললেও তো ভালোবাসতো। এই যুগের মেয়ে তৃষা দুধ ভাত খায় না, সবই জানা আছে। দিয়ে কি যে মানুষ কলকাতা বোঝায় অন্তত তা জানতে বাকি নেই। ওই লোকটা তাকে ভালোবাসে, মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ওইটা মানুষের কর্মে ফুটে উঠছে। তাহলে কি হলো হঠাৎ করে? সবই তো ঠিকই ছিল। মনে হলো একটা কলি ফুটার আগে কেউ ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছে। এই 3টে দিন প্রেম ভাইয়ের থেকে দূরে থেকে